আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসিয়ান, সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। আজকে আমরা এসএসসি যে রসায়ন রয়েছে, এসএসসি রসায়নের পঞ্চম চ্যাপ্টার রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এসএসসি শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি রাসায়নিক বন্ধন বুঝতে না পারো, তুমি যদি রাসায়নিক বন্ধনের বেসিকে দুর্বল হয়ে থাকো, তাহলে অবশ্যই আজকের ক্লাসটা তোমার জন্য। আজকের এই ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের একদম বেসিক থেকে আলোচনা করব। এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাকে আমরা অলমোস্ট 2 থেকে 3টা ক্লাসে শেষ করে দেবো। সো আজকে হচ্ছে তার প্রথম ক্লাসটা। তো দেখো, অলরেডি আমি ডান পাশে কিন্তু অনেকগুলো টপিকের নাম লিখে রেখেছি। অলমোস্ট 9টা টপিক লিখে রেখেছি। এই প্রত্যেকটা টপিক আমরা বই থেকে ধরে ধরে, প্রত্যেকটা টপিক বইয়ের আলোকে কিন্তু লিখে রেখেছি। এই প্রত্যেকটা টপিক ডিপলি আলোচনা করবো, যাতে করে তুমি এই ক্লাসটা দেখার পরে তুমি যদি বই নিয়ে পড়তে বসো, অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে যদি তুমি বইটা ধরে ধরে পড়তে বসো, যাতে করে তুমি আর কোনো প্রবলেমে না পড়ো। ঠিক আছে? সো এভাবে আমরা বেসিকটা ক্লিয়ার করার ট্রাই করবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল লেখা আছে, 1 নম্বর যে টপিকটা লেখা আছে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো ফার্স্ট অফ অল, যোজ্যতা ইলেকট্রন কি আসলে? সো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে, একটা মৌলের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলে ওই মৌলের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন রয়েছে, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, ওই কটা ইলেকট্রনকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে তুমি বিষয়টা ভালো করে বুঝবা। মনে করো সোডিয়াম। সোডিয়াম কয় নাম্বার মৌল? সোডিয়াম কিন্তু 11 নম্বর মৌল। সো দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি করি 1s2, 2s2, 2p6, 3s কত? 1। এখন দেখো, এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম আমরা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখো শেষ কক্ষপথে সোডিয়ামের কটা ইলেকট্রন আছে? এটা কিন্তু এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, রাইট? সো তৃতীয় কক্ষপথে সোডিয়ামের একটা ইলেকট্রন রয়েছে, তাই না? সো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে, যোজ্যতা ইলেকট্রন কয়টি? একটি। আশা করি ক্লিয়ার। এখন দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তুমি আরো বিষয়টা ভালো করে ক্লিয়ার পাবা। যেমন ক্লোরিন। ক্লোরিন একটা এক্সাম্পল যদি আমরা ইলেকট্রন করতে যাই, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে কি তৃতীয় কক্ষপথ, তাই না? এখন দেখো, শেষ কক্ষপথে বা তৃতীয় কক্ষপথে ক্লোরিনের কয়টি ইলেকট্রন রয়েছে? 7টা ইলেকট্রন রয়েছে। কিন্তু এটা কিন্তু শেষ কক্ষপথ ক্লোরিনের, এবং এখানে কিন্তু 2টা আর 5টা, টোটাল 7টা ইলেকট্রন রয়েছে। সো ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে, যোজ্যতা ইলেকট্রন ইজিক্যাল টু হচ্ছে কয়টি? 7টি। সো আশা করি তোমাদের পর্যায় সারণীতে যতগুলো মৌল রয়েছে, তোমার যদি যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করতে বলে, তাহলে আশা করি তুমি কোনো রকম কনফিউশনে পড়বা না। তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে ওই মৌলের শেষ কক্ষপথে কত ইলেকট্রন আছে দেখবা, দেন সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। সো এ পর্যায়ে দেখবো আমরা হচ্ছে আমাদের যে দ্বিতীয় টপিকটা রয়েছে, যোজনী বা যোজ্যতা। ওটা ছিল যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? একটু মাথায় রাখবা, এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা বলে ফেলায় যোজনী বা যোজ্যতা। যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা কিন্তু একই কথা না। ঠিক আছে? যোজনী অথবা যোজ্যতা যে কোনো কিছু হতে পারে। সো দেখো, এই যোজনীটাকে আমরা 3টা পার্টে ভাগ করব। 3টা পার্টে 3টা সংজ্ঞার মাধ্যমে আমরা এটাকে ব্যাখ্যা করার ট্রাই করব। ফার্স্ট অফ অল মনে করো, প্রথম যোজনীর যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে যে একটা মৌল বা একটা মৌল, হাইড্রোজেন বা একটা মৌল যতগুলো হাইড্রোজেন বা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে। একটু একটু বোঝা ট্রাই করো। একটা মৌল যতগুলো হাইড্রোজেন বা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, ওই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। একটা এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ভালো করে বুঝবা। মনে করো, আমি যদি হচ্ছে CH4 একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল হিসেবে আমরা মিথেন, CH4 এটা হচ্ছে কি মিথেন। সো দেখো, এখানে কার্বন, এই কার্বন মৌলটা কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারছে? 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারছে। তার মানে এই যে কার্বন রয়েছে, এই কার্বনের যোজনী কত? 4 বা যোজ্যতা 4। আরেকটা এক্সাম্পল দেখো, HCl। এখানে দেখো, ক্লোরিন কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তার মানে এই ক্লোরিনের যোজনী হবে বা যোজ্যতা হবে কত? 1। অপরদিকে দেখো, হাইড্রোজেন। হাইড্রোজেন কতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? আমি বলছিলাম যে সংজ্ঞাটার মধ্যে বলছিলাম, কোন মৌল যতগুলো হাইড্রোজেন বা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তো এক্ষেত্রে দেখো, হাইড্রোজেন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? একটা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারছে। তার মানে এক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী হবে কত? 1। ক্লিয়ার কথা? সেকেন্ড যে কথাটা রয়েছে সেটা হচ্ছে যে কোন মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারবে, একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কোন মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারে, সেই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে।
এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে বিষয়টা। মনে করো CO2 একটা এক্সাম্পল নিলাম আমরা, কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইডের সংকেত কিন্তু এটা। এখন দেখো এখানে একটা কার্বন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। অক্সিজেনের যতটা সংখ্যা থাকবে তারা দ্বিগুণ করতে হবে, কারণ এখানে অক্সিজেনের সংখ্যা কয়টা, দুই। তার মানে দুই এর দ্বিগুণ করলে কত হবে, চার হবে। তার মানে এই যে কার্বন রয়েছে এই কার্বনের যোজনী হচ্ছে কত, চার। ঠিক আছে কথা। এবার তুমি আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো যে H2O, H2 কত, ও। সো এখানে দেখো তুমি এই হাইড্রোজেন গুলা, এখানে কিন্তু আমরা দুইভাবে এক্সাম্পল দিতে পারি। মনে করো যে এখানে অক্সিজেন কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তার মানে কোন মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেটাই তার যোজনী। তার মানে এই যে অক্সিজেন মৌল রয়েছে তার যোজনী কত হবে, অক্সিজেন মৌলের যোজনী কত, 2। অপরদিকে দেখো আমরা বলছিলাম যে কোন মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে তার দিকে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে। এখন এখানে অক্সিজেন কয়টা আছে, একটা আছে তাই না, একের দ্বিগুণ করো কত হবে, দুই হবে। তার মানে হাইড্রোজেনের যোজনী এখানে দুই, তবে কি একটা হাইড্রোজেনের যোজনী দুই না, এখানে কিন্তু অলরেডি দুইটা হাইড্রোজেন আছে। সো দুইটা হাইড্রোজেনের জন্য দুই হইলে একটা তো অলমোস্ট ওয়ানই পড়ে, ঠিক আছে। সো আমাদের কিন্তু দুইটা পার্ট চলে গেল। একটা হচ্ছে তোমার মনে করো যে যতগুলো হাইড্রোজেন বা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী, অথবা কোন একটা মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হবে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করলে যা হবে সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। সো এভাবে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন দিয়ে আমরা যে কোনো মৌলের যোজনীটা কি করতে পারবো, ইজিলি ভাবে বের করতে পারবো। আবার দেখো আমরা এটাও বলতে পারি যে কোন একটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস লাভের জন্য, এক্সাম্পল হিসেবে তুমি যদি দেখো এই সোডিয়ামের দিকে তাকাও, সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে তাই না। এখন নিষ্ক্রিয় অষ্টক পূর্ণ করতে হলে সোডিয়াম কি করবো, এই যে ইলেকট্রনটা রয়েছে এই লাস্ট কক্ষপথের এই ইলেকট্রনটা সে করে দিবে, ত্যাগ করে দিবে তাই না। তো ত্যাগ করে দিলে তার দেখো ত্যাগ করে দিলে তার আগের যে কক্ষপথটা আছে সেই আগের কক্ষপথে কয় ইলেকট্রন আছে, দুইটা আর ছয়টা, টোটাল 8 ইলেকট্রন আছে। তার মানে সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই যে এই ইলেকট্রনটা সে যদি ত্যাগ করতে পারে তাহলে তার প্রিভিয়াস কক্ষপথে বা আগের কক্ষপথে 8 ইলেকট্রন আছে। তার মানে সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারবে তাই না। তো সে কি করবে, সে কিন্তু ওই শেষ কক্ষপথের ওই একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তাই না। ওই একটা ইলেকট্রন ত্যাগ করলে তার মানে কোনো মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করার ফলে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করার ফলে সে অষ্টপূর্ণ হবে, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। তো এবার দেখো এই সোডিয়াম কিন্তু এই যদি একটা ত্যাগ করে দিতে পারে তাহলে সে কিন্তু অষ্টপূর্ণ হয়ে যায় তাই না, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তার মানে এই যে সোডিয়াম রয়েছে এই সোডিয়ামের যোজনী কত, এই সোডিয়ামের যোজনী কিন্তু 1। ওকে। অপরদিকে দেখো তুমি এই কুদরণের দিকে তাকাও, এই কুদরণের কিন্তু শেষ কক্ষপথে কত ইলেকট্রন রয়েছে, 7টা, 2 আর 5, 7টা ইলেকট্রন রয়েছে। এখন এই 7টা ইলেকট্রন তো ত্যাগ করা সম্ভব না তাই না, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করা যেমন সহজ হবে 7টা ইলেকট্রন ত্যাগ করা কিন্তু এতটা সহজ নয়। তো কি করবো কুদরিন, এই কুদরিন হচ্ছে তার অষ্ট ফিল আপ করার জন্য একটা ইলেকট্রন বরং কি করবে, গ্রহণ করবে। এবার দেখো ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু ও শেষ কক্ষপথে 8টা হয়ে যাচ্ছে বা অষ্ট ফিল আপ হইতেছে, ঠিক আছে না। সো এই ক্লোরিনের হচ্ছে যোজনী কত, 1। তার মানে কিভাবে বুঝলাম আমরা যে সংজ্ঞাটা কেমন হবে, কোন মৌল তার নিষ্ক্রিয় মানে অষ্টক পূরণ করার জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভের জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা যতগুলো ইলেকট্রন ত্যাগ করে দেয় সেটাই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী। এখন দেখো কিছু কিছু মৌলের কিন্তু আবার একাধিক যোজনী দেখতে পাওয়া যায়। মনে করো তুমি আয়রন যে রয়েছে, আয়রন যোজনী 2 হয়, আবার কত হয়, 3 হয়। সালফার দেখো, সালফারের যোজনী 2, 4, 6 হইতে পারে। আবার তুমি দেখো হচ্ছে ফসফরাসের যোজনী 3, 5 হইতে পারে তাই না। সো এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যখন কোনো মৌলের যোজনী একাধিক হবে এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। ওকে। তো দেখো আমরা বিভিন্ন সালফারের বিভিন্ন যৌগ যদি দেখি আমরা, ধরুন H2S এই যৌগটা তুমি তাকাও, সালফার কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত অবস্থায় আছে, দুইটা, হাইড্রোজেনের সাথে যুক্ত অবস্থায় আছে। তার মানে সালফারের যোজনী কত হবে, 2 হবে। আবার তুমি দেখো SO2 সালফার ডাই অক্সাইড, এই যৌগটাতে সালফার কয়টা অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় আছে, দুইটা অক্সিজেন যেহেতু তারা দ্বিগুণ করতে হবে, 2 দুগুণে 4, তার মানে সালফারের যোজনী কত এখানে, 4 হবে। এর দিকে তাকাও তুমি সালফার SO3 সালফার ট্রাই অক্সাইড, এখানে সালফার কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় আছে। তার মানে 3টা অক্সিজেন যেহেতু দ্বিগুণ করতে হবে, 3 দুগুণে 6, তার মানে এই যৌগে সালফারের যোজনী হচ্ছে কত, 6। ওকে। তারপর তুমি আরো দেখতে পাইবা মনে করো যে FeCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাস কিন্তু 3টা ক্লোরিনের সাথে যুক্ত অবস্থায় আছে। যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত অবস্থায় থাকবে সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। তার মানে এখানে ফসফরাসের যোজনী কত হবে, 3 হবে। আবার তুমি দেখো FeCl5, এই এখানে ফসফরাস কয়টা ক্লোরিনের সাথে যুক্ত অবস্থায় আছে, 5টা ক্লোরিনের সাথে যুক্ত অবস্থায় আছে। সো এই যৌগে ফসফরাসের যোজনী কিন্তু 5। সো প্রত্যেকটা কিছু কিছু মৌল রয়েছে যেগুলো কিন্তু একাধিক যোজনী থাকতে পারে। সো আমরা কিন্তু দেখতে পাইছি অলরেডি একাধিক যোজনীটা। এখন আমরা একটা বিষয় দেখবো, সুপ্ত যোজনী নামে একটা টার্ম আছে তোমাদের বই।
সেটা আসলে কি, সুপ্ত যোজনীটা আসলে কি? সুপ্ত যোজনীটা হচ্ছে, মনে করো আমি তোমাকে দেখাই, FeCl2 ফেরাস ক্লোরাইড, এটাকে বলা হয় কি ফেরাস ক্লোরাইড। আচ্ছা, এই যৌগে আয়রনের যোজনী কত দেখো তো। এই যৌগে কিন্তু আয়রনের যোজনী কত, 2 হয়েছে। তো সুপ্ত যোজনী কিভাবে বের করে? সুপ্ত যোজনী বের করা হচ্ছে এভাবে, সুপ্ত যোজনী ইজিক্যাল টু হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী, যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী থেকে যদি তুমি সক্রিয় যোজনীটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি কিন্তু সুপ্ত যোজনীটা পেয়ে যাবে। এবার দেখো তুমি এই যৌগে আয়রনের আমরা সুপ্ত যোজনী নির্ণয় করা ট্রাই করবো, আয়রনের সুপ্ত যোজনী কি করবো নির্ণয় করবো। তাহলে আয়রন যে মৌলটা রয়েছে সেই মৌলের যোজনী কত হতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। একটু আগে কিন্তু তোমাকে দেখাইছিলাম আমি। তার মানে আয়রনের সর্বোচ্চ যোজনী কত হতে পারে, 3। সর্বোচ্চ আয়রনের কিন্তু 3 হইতে পারে। মাইনাসের মাইনাস। এবার দেখো এই যে যৌগটা যে আছে, এই যৌগের মধ্যে আয়রনের কত ব্যবহৃত হয়েছে দেখো তো। আয়রন FeCl2, আয়রন কিন্তু দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই না? তার মানে আয়রনের কত এখানে 2 যোজনী। তো যেই যোজনীটা ব্যবহৃত হবে একটা যৌগের মধ্যে, সেটাই কিন্তু ওই মৌলের সক্রিয় যোজনী, অর্থাৎ যেটা যৌগের মধ্যে বর্তমানে থাকবে সেটাই হচ্ছে কি সক্রিয় যোজনী। তার মানে এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত, 2। তো দেখো 3 থেকে 2 বিয়োগ করে থাকে কত, 1। তার মানে এই যৌগের জন্য আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে কত, 1। ওকে, এখন আমি যদি তোমাকে এই যৌগ না দিয়ে তোমাকে আমি দিতে দেই, মনে করো FeCl3, ফেরিক ক্লোরাইড, এটাকে বলা হয় কি ফেরিক ক্লোরাইড। এখন এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কি করবো আমরা নির্ণয় করব। এখন দেখো সুপ্ত যোজনী যদি বের করতে যাই তাহলে কি করতে হবে, সুপ্ত যোজনী ইজিক্যাল টু হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে সর্বোচ্চ যোজনী। তাহলে আয়রনের সর্বোচ্চ কত হতে পারে, 3 হইতে পারে, তুমি অলরেডি জানো। মাইনাসের মাইনাস সক্রিয়। এবার সক্রিয় মানে এখানে আয়রনের কত ব্যবহৃত হয়েছে দেখো তো। আয়রন কিন্তু 3, এখানে 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই না? তার মানে এখানে কিন্তু আয়রনের যোজনী কত, 3। এটা হচ্ছে সক্রিয় যোজনী। তো এবার 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই ফেরিক ক্লোরাইডের জন্য আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে কত, 0। তো এই ছিল আমাদের যোজনী বা যোজ্যতা নিয়ে যত ধরনের কথা আছে, সকল ধরনের কনফিউশন এবং কথাবার্তা। তো এখন আমরা আলোচনা করব যৌগমূলক নিয়ে। তো এখন আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে যৌগমূলক রয়েছে সেই যৌগমূলক নিয়ে। দেখো যৌগমূলক তুমি পড়তে গেলে ফার্স্ট অফ অল তোমাকে একটু ছোট, এই সংজ্ঞাটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, খন্ড খন্ড করে নিয়ে পড়তে হবে। তো যৌগমূলকের জন্য এই যে 3টা কথা এখানে লিখে রেখেছি, এই 3টা কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেই সাথে, তখন তো এই মিলিয়ে নিলে কিন্তু তখন তুমি ভালো করে বুঝতে পারবা। দেখো NH4+, এটা হচ্ছে কিন্তু অ্যামোনিয়াম আয়ন যৌগমূলক যে হয়েছে, এই অ্যামোনিয়াম আয়নের সংকেত। কি বলছে, একাধিক মৌলের কতিপয় পরমাণু, অবশ্যই অবশ্যই যৌগমূলকের মধ্যে একাধিক মৌল থাকবে, ঠিক আছে? একাধিক মৌল, এখানে তুমি দেখো নাইট্রোজেন আছে, হাইড্রোজেন রয়েছে, তাই না? একাধিক মৌল রয়েছে, এবং একাধিক মৌলের মধ্যে আবার কিছু কিছু মৌল থাকবে যেগুলো কিনা বেশি পরিমাণে পরমাণু থাকবে। যেমন দেখো তুমি অলরেডি এখানে হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন কিন্তু 4টা রয়েছে, তাই না? ফার্স্ট অফ অল হাইড্রোজেনের 3টার সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া যুক্ত তৈরি করছে, পরে আরো একটা H+ সংযুক্ত হয়ে আলটিমেটলি অ্যামোনিয়াম আয়ন কি করছে, তৈরি করছে। তো যৌগমূলকটা হবে, যৌগমূলকের মধ্যে অবশ্যই একাধিক মৌল থাকতে হবে, এবং একাধিক মৌলের কিন্তু আবার অনেকগুলো পরমাণু থাকতে পারে। এই জন্যই বলছে যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা ধনাত্মক বা ঋণাত্মক পরমাণুর গুচ্ছ তৈরি করছে। দেখো এই যে অ্যামোনিয়াম যে আয়নটা আছে, এই অ্যামোনিয়ামটা আয়নটা কি প্লাস তৈরি হচ্ছে না, ক্যাটায়ন করছে না? তার মানে কি, এই যে তোমাকে বলছে ধনাত্মক বা ঋণাত্মক পরমাণুর গুচ্ছ তৈরি করছে, এটা কিন্তু সত্য কথা যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পজিটিভ বা নেগেটিভ, দেখো এটা যেমন পজিটিভ, আবার CO3 2- কার্বনের 2- এটা কিন্তু নেগেটিভ অলরেডি, ঠিক আছে না কথা? তারপরে দেখো HCO3- হাইড্রোজেন বাইকার্বনেট, ঠিক আছে? হাইড্রোজেন বাইকার্বনেট। তারপর তুমি দেখো SO4 2-, SO3 2-, এটা হচ্ছে সালফাইড, এটা হচ্ছে সালফেট। ওকে, তো এগুলো কিন্তু নেগেটিভ। সো এভাবে তোমার পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। আর ফাইনালি বলছে কি, যে এগুলো আয়রন নিয়ে আচরণ করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে প্রত্যেকটা যে যৌগমূলক আছে, এই প্রত্যেকটা যৌগমূলক কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, বিক্রিয়া অংশগ্রহণ করার তাদের অ্যাবিলিটি আছে। আমি তোমাকে একটা বিক্রিয়া লিখে দেখাই। যেমন মনে করো এই যে অ্যামোনিয়াটা, অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে কি প্লাস। অপরদিকে দেখো Cl-, ক্লোরিন কিন্তু এক ইলেকট্রন গ্রহণ করে, সে কিন্তু নেগেটিভ হয়, তাই না? তো Cl-টা হচ্ছে নেগেটিভ। সো তারা কিন্তু বিক্রিয়া করে আলটিমেটলি এরকম যৌগ গঠন করতে পারে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে দেখো
এই যে অ্যামোনিয়ামটা কিন্তু একটা কি করছে, আয়নের মতো আচরণ করছে। হতে পারে সেটা ক্যাটায়ন, হতে পারে সেটা অ্যানায়ন। অপরদিকে দেখো আবার যে কার্বনেটটা রয়েছে, এই কার্বনেটটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এই যে সালফেট রয়েছে, এই সালফেটটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, ফেরাস সালফেট, ফেরিক সালফেট। সো এই প্রত্যেকটা যৌগমূলকই কিন্তু আলটিমেটলি এক একটা আয়নের ন্যায় আচরণ করে, ক্যাটায়ন অথবা অ্যানায়ন হিসেবে কাজ করে তারা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। সো এখন দেখো, এখন কথা হচ্ছে যে আলটিমেটলি এই যে যৌগটা রয়েছে, এই যে অ্যামোনিয়াম আয়নটা রয়েছে, এই অ্যামোনিয়াম আয়নের আদান, আমি যদি তোমাকে আদান কথা বলতে যাই, আদান ইজিক্যাল টু হচ্ছে এই যে এখানে উপরে যে তোমার যে যা প্লাস থাকবে যা মাইনাস থাকবে সেটাই কিন্তু আদান সংখ্যা। সো আদান হচ্ছে +1, যেহেতু এখানে প্লাস আছে আর ওয়ান দেয় না, ওয়ান আছে ওয়ান দেয় না। সো আদান কিন্তু চিহ্ন সহকারে, ঠিক আছে। আদান যখনই তোমাকে লিখতে হবে অবশ্যই অবশ্যই চিহ্ন সহকারে লিখতে হবে। এখন তোমাকে আমি যোজনী লিখতে বলি, যোজনী। যোজনী তুমি কি করতে হবে, যোজনী জাস্ট সংখ্যাটা লিখতে হবে, কোনো চিহ্ন আসবে না, হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ। দেখো কার্বনেট, কার্বনেট 2 মাইনাস ছিল, তার মানে ওর আদান কত হবে -2, ওর যোজনী কত হবে জাস্ট 2। হাইড্রোজেন কার্বনেট একটু চিন্তা করো, CO3 2 মাইনাস ছিল, যখন কোনো হাইড্রোজেন ছিল না ওর মধ্যে তখন কিন্তু ওর চার্জ বা আদান ছিল কত 2 মাইনাস ছিল, তাই না? কিন্তু যখন ওর মধ্যে একটা হাইড্রোজেন চলে আসছে তখন কিন্তু ওর যোজনীটা কমে গেছে। দেখো 2 মাইনাস ছিল, এখন কত হয়েছে তোমার জাস্ট মাইনাস হয়েছে। ঠিক আছে কথা। এখন এখানে যদি আরো একটা হাইড্রোজেন আনি, এখানে যদি হাইড্রোজেন 2টা আনতাম তখন এখানে কিন্তু আর কোনো মাইনাস থাকতে না, গেল এটা। তো ও দেখো ওর যোজনীটা হবে, আদানটা হবে -1, ওর যোজনী হচ্ছে জাস্ট 1। সালফেট, এই তোমার কিন্তু ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টটা এই দুটার মধ্যে গোলাও, ঠিক আছে, এই দুটার মধ্যে একটু গুলিয়ে ফেলো যে সালফেট কোনটা সালফাইড কোনটা। দেখো সালফেট লিখতে আমি একটু লেখা দেখাই তোমাকে, সালফেট আর সালফাইড, সালফাইড। এটা কিন্তু জাস্ট এই টেকনিকটাতে তুমি মাথায় রাখতে পারবে যে দুইটা। সালফেট লিখতে কিন্তু 4 অক্ষরের পরে, তাই না? কত অক্ষরের পরে? 4 অক্ষরের পরে। বড় অক্ষরের সাথে, সরি, এটা হচ্ছে তোমার মনে করো যে বড় অক্ষরের সাথে ছোটটা। হ্যাঁ ঠিক আছে, সালফেট 4 অক্ষর। এই 4 অক্ষর মানে তুমি চিন্তা করো সালফেট আর হচ্ছে সালফাইড, এই দুইটার মধ্যে তুমি যদি একটু মানে ক্যালকুলেশন করতে যাও, এখানে কিন্তু 5 অক্ষর রয়েছে। সো যেটা বড় অক্ষর দিয়ে লিখতে হবে, বেশি অক্ষর দিয়ে লিখতে হবে, তার সাথে ছোটটা SO3 লিখছি কিন্তু, ঠিক আছে। আর যেখানে ছোট অক্ষর দিয়ে লিখবা মানে কম অক্ষর লাগবে তোমার, সেখানে কিন্তু তোমার এই যে অক্সিজেন দেখো বেশি পরিমাণ লাগতেছে। তুমি এভাবে জাস্ট একটু মাথায় রাখতে পারো যে সালফেট সালফাইডের মধ্যে তুমি যদি গন্ডগোল করো, তাহলে যেখানে বেশি অক্ষর লাগবে, বেশি পরিমাণে বড় বড় মানে বড় অক্ষর লাগবে, বেশি অক্ষর লাগবে, সেখানে তোমার অক্সিজেন কম লাগবে, ঠিক আছে। দেখো 5টা অক্ষর আর 3টা অক্সিজেন, আলটিমেটলি 8টা। আর এখানে 4টা অক্ষর আর হচ্ছে 4টা অক্সিজেন, আলটিমেটলি কত 8। সো ব্যালেন্স কিন্তু, ঠিক আছে। তো তুমি এভাবে মাথায় রাখতে পারো। তো দেখো এই সালফেট যেটা রয়েছে তার আদান হচ্ছে -2, ওর যোজনী হচ্ছে জাস্ট 2। সালফাইড ওর আদান -2, ওর যোজনী কত জাস্ট 2, ঠিক আছে। এভাবে করে তোমাদের বইতে কিন্তু আরো অনেক ধরনের যৌগমূলক আছে, প্রত্যেকটা যৌগমূলক তুমি কি করতে পারো দেখে নিতে পারো। ক্লিয়ার কথা। দেখো নাইট্রেট আছে, নাইট্রাইট আছে। তো আমি যদি নাইট্রেট এবং নাইট্রেটটা লিখতে যাই, NO3 মাইনাস আর হচ্ছে NO2 মাইনাস, একটা হচ্ছে নাইট্রেট আর একটা হচ্ছে নাইট্রাইট। সো এটা হচ্ছে আলটিমেটলি নাইট্রেট। আবার দেখো এখানে কিন্তু মোটামুটি মনে রাখার একটা বিষয় আছে, নাইট্রেট ছোট অক্ষর লাগছে, 4 অক্ষর লাগছে কিন্তু, ঠিক আছে। আর হচ্ছে নাইট্রাইট, এখানে তোমার 5টা অক্ষর লাগতেছে, নাইট্রাইট। সো যখনই বেশি অক্ষর লাগবে তার সাথে ছোটটা, যখনই কম অক্ষর লাগবে তার সাথে কিন্তু তোমার বড়টা, ঠিক আছে। এই নামনিক ব্যবহার করে তুমি এগুলো মাথায় রাখতে পারো। তো এই ছিল আমাদের যৌগমূলক। যৌগমূলক কি করবে, যৌগমূলক গুলো আলটিমেটলি একাধিক মৌলের কতিপয় পরমাণু নিয়ে গঠিত হবে, সেগুলো একত্রে মিলেমিশে একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে। এই সেই পরমাণু গুচ্ছটা অবশ্যই পজিটিভ আর নেগেটিভ একটা কিছু হতে পারে, এবং তারা ফাইনালি বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু আয়নের নিয়ে কি করবে, আচরণ করবে। ক্লিয়ার কথা। এখন দেখো হচ্ছে আমাদের যৌগের যে রাসায়নিক সংকেত, সেই রাসায়নিক সংকেত সম্পর্কিত টপিকটা। অ্যাকচুয়ালি রাসায়নিক সংকেত যদি আমরা বলতে চাই যে আসলে রাসায়নিক সংকেতটা কি, একটু চিন্তা করো। রাসায়নিক সংকেত হচ্ছে যে একটা যৌগমূলক, একটা যদি আমরা যৌগ কল্পনা করি বা একটা অণু কল্পনা করি, তো একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু অংশগ্রহণ করবে সবগুলো নিতে হবে একটা যৌগের মধ্যে। তোমাকে আমি দেখা একটা এক্সাম্পল দিয়ে, দেখো এখানে হাইড্রোজেন আছে, কার্বনও আছে, তাই না? তো একটা যৌগের মধ্যে যতগুলো পরমাণু রয়েছে এবং যতগুলো পরমাণুর আবার যতগুলো সংখ্যা রয়েছে, সবগুলো নিয়ে যেই সংখ্যাটা লেখা হয় আলটিমেটলি সেটাই হচ্ছে ওই যৌগের কি সংকেত, রাসায়নিক সংকেত। এখন তোমাকে যদি আমি বলি যে মিথেনের রাসায়নিক সংকেত কত, তুমি তো অবশ্যই বলবা যে CH4, এটা হচ্ছে কি মিথেনের রাসায়নিক সংকেত, তাই না? এটা হচ্ছে কি মিথেনের রাসায়নিক সংকেত। ক্লিয়ার। এখন দেখো এই যে রাসায়নিক সংকেত লেখার জন্য কিন্তু অনেকগুলো প্রসিডিউর রয়েছে, অনেকগুলো নিয়ম রয়েছে। আমি যদি তোমাকে বলি যে পানির রাসায়নিক সংকেত কত, তখন তুমি বলবো কিন্তু H2O, পানির রাসায়নিক সংকেত। আমি তোমাকে যদি বলি
দেখো আমি তোমাকে যদি বলি মনে করো যে ইথেনের রাসায়নিক সংকেত কত, মিথেন ইথেন, তখন তুমি বলবে C2H কত 6, এটা হচ্ছে ইথেনের রাসায়নিক সংকেত। ক্লিয়ার কথা। এবং এই রাসায়নিক সংকেত লিখতে হলে তোমাকে কিন্তু সংখ্যাগুলো লিখতে হবে, এবং তাদের মধ্যে যে সকল মৌলগুলো রয়েছে, মৌলের পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলো কিন্তু লিখতে হবে। আর এই রাসায়নিক সংকেতের রুলসটা কি বা নিয়মটা কি? রাসায়নিক সংকেত লেখার জন্য তোমাকে তিনটা রুলস ফলো করতে হবে। কয়টা রুলস ফলো করতে হবে? তিনটা রুলস ফলো করতে হবে। ফার্স্ট অফ অল দেখো, আমি এখানে 1 নাম্বার থেকে শুরু করি। মনে করো যে জাস্ট একটা অণু লিখবো, আমরা কি লিখবো? অণু লিখবো। তো ওই অণুটা যতগুলো পরমাণু দিয়ে, ওইটার যতগুলো পরমাণু দিয়ে গঠিত হয়, সেই পরমাণুর সংখ্যাটা কিন্তু তোমাকে ডান পাশে লিখতে হবে। এক্সাম্পল হিসেবে আমি যদি দেই তোমাকে নাইট্রোজেন অণু, দেখো নাইট্রোজেন অণু কিন্তু 2টা নাইট্রোজেন পরমাণু নিয়ে গঠিত হয়েছে। সো এই জন্য নাইট্রোজেন লিখে আমি সামনে ডান পাশে একদম নিচে দিয়ে কিন্তু আমি 2 লিখে দিয়েছি। অক্সিজেন অণু যদি লিখতে যাই আমরা, সেক্ষেত্রে দেখো অক্সিজেন কি ওজন 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 অণু কিন্তু 3টা অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়েছে। সো দেখো সেক্ষেত্রে এই অক্সিজেন লিখে তার ডান পাশে কিন্তু আমরা নিচ দিয়ে 3 লিখে দিয়েছি। এটা হচ্ছে ওজন অণু, ঠিক আছে কথা। আবার কিছু 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 মৌল রয়েছে যেগুলো কখনোই মানে কি বলা যায় অণু গঠন করে না। যেমন ধাতু যেগুলো রয়েছে, ধাতুগুলো কিন্তু কিছুতেই অণু গঠন করে না। যেমন তোমার মনে করো আয়রন, জাস্ট সিঙ্গেল হিসেবে থেকে যায়, তারা কখনোই অণু গঠন করে না, তারা কিন্তু সিঙ্গেলই থেকে যাবে, ঠিক আছে। আবার দেখো নিষ্ক্রিয় যে সকল গ্যাসগুলো রয়েছে, যেমন হিলিয়াম, কখনোই তারা অণু গঠন করবে না, তারা জাস্ট সিঙ্গলি থেকে যাবে। তো এই ছিল আমাদের রাসায়নিক সংকেত লেখার একটা ধাপ। সেকেন্ড যে ধাপটা রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমার জন্য মানে প্রয়োজনীয়। কিন্তু এখানে কি করছে, এখানে হচ্ছে একটা মৌলের যোজনী অপর মৌলের ডান পাশে বসবে, অপর মৌলের যোজনী ওর ডান পাশে বসবে। মানে কি, একটু দেখো, চিন্তা করো। মনে করো যে আমি হচ্ছে সোডিয়াম, সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, ওরা কি করবো? বিক্রিয়া করবো। সোডিয়ামের যোজনী কত তুমি জানো, +1। ক্লোরিনের যোজনী কত? -1। তাহলে সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন এক ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আর এদের মধ্যে আমরা এদের রাসায়নিক সংখ্যাটা আমরা কি করতে চাই? লিখতে চাই। যখনই এদের রাসায়নিক সংখ্যাটা তুমি লিখতে চাইবা, তখন তোকে কি করতে হবে? ওর যোজনীটা, সোডিয়ামের যোজনীটা ক্লোরিনের ডান পাশে নিচ দিয়ে লিখতে হবে, আর ক্লোরিনের যোজনীটা ওর ডান পাশে নিচ দিয়ে লিখতে হবে। দেখো সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, যোজনী তো কখনোই প্লাস মাইনাস দিয়ে লিখতে হয় না, জাস্ট সংখ্যাটা লিখতে হয়। এবার দেখো তোমাকে সোডিয়াম লিখছো তুমি, তারপরে ক্লোরিন লিখে দিছো। এখন সোডিয়ামের যোজনী কত আছে? 1 আছে, সেটা ক্লোরিনের ডান পাশে বসবে। ক্লোরিনের যোজনী কত আছে? 1 আছে, সেটা সোডিয়ামের ডান পাশে বসে যাবে, ঠিক আছে কথা। এভাবে তোমাকে কি করতে হবে? যোজনী ডান পাশে এক্সচেঞ্জ করে তোমাকে কি করতে হবে? মৌলের রাসায়নিক সংকেত লিখতে হবে। আমরা যে আরেকটা কঠিন দেখতে চাই, যেমন দেখো NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নের যোজনী কত? জাস্ট 1। অ্যামোনিয়াম আয়নের যোজনী কত? 1 কিন্তু, ঠিক আছে। অপর দিকে দেখো তোমার মনে করো যে কার্বনেট বা সালফেট, আমরা যে বলতে বলি SO3 2 মাইনাস, S3 কত? -2 ওর যোজনী কত? 2। আমরা এই দুজনের মধ্যে কিন্তু একটা যৌগ বা রাসায়নিক সংকেত লিখতে চাই, লেখার ট্রাই করবো। তো সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমার অ্যামোনিয়াম আয়নটা লিখতে হবে, দেন হচ্ছে তোমার SO3 সেটাও কি করতে হবে? লিখতে হবে। লেখার পরে এবার দেখো এই সালফাইড যেটা রয়েছে, এই সালফাইডের যোজনী কত আছে? 2। তো ওর যোজনীটা ওর ডান পাশে বসবে, অ্যামোনিয়াম যোজনীর কত আছে? 1, ওর যোজনীটা ওর ডান পাশে বসে দিতে হবে। অর্থাৎ যেটা ক্যাটায়ন মানে পজিটিভ, যেটা সেটা হচ্ছে ক্যাটায়ন। এই পজিটিভের যোজনীটা তোমার মনে করো যে অন্যটার, এই যে ওর যোজনীটা ওর ডান পাশে বসবে, আর ওর যোজনীটা হচ্ছে ওর ডান পাশে বসবে। এভাবে করে করে কিন্তু আমরা আলটিমেটলি যে কোনো মৌলের রাসায়নিক সংকেত কি করতে পারবো? লিখতে পারবো। এবং রাসায়নিক সংকেত লেখার জন্য আর একটা জাস্ট প্রসিডিউর রয়েছে, 3 নাম্বার যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা হচ্ছে মনে করো সেম প্রসিডিউরই ওর যোজনী ওর ডান পাশে লিখবো, ওর যোজনী ওর ডান পাশে লিখবো। তবে এখানে একটু কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে দেখো, কার্বনের যোজনী কত? 4 আমরা জানি। অক্সিজেনের যোজনী কত? আমরা জানি 2। এটা কিন্তু আমরা সবাই জানি। তো কি করতে হবে? দেখো 3 নাম্বার যে প্রসিডিউরটা রয়েছে, সেখানে কার্বন লিখলাম, অক্সিজেন লিখলাম, অক্সিজেনের যোজনী 2 লিখলাম এখানে, কার্বনের যোজনী 4 এখানে লিখে দিলাম আমরা, ঠিক আছে কথা। এখন চিন্তা করো, এখানে এখানে কিন্তু কাটাকাটি করা যায়, তাই না? কারণ তুমি দেখো কার্বনের যোজনী 4 আছে, অক্সিজেন যোজনী কত আছে? কার্বনের যোজনী 4, অক্সিজেন যোজনী 2। বাট আমরা কিন্তু উভয় পক্ষকে 2 দ্বারা কি করতে পারি? ভাগ করতে পারি। যখন যোজনীকে 2 দ্বারা ভাগ করা যাবে বা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তখন কিন্তু অবশ্যই ভাগ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে জাস্ট 1, এখানে থাকবে কত? 2। কারণ এখানে 4 এর মধ্যে 2 দুইবার যায়, আর 2 এর মধ্যে 2 একবার যায়। সো আমরা পরে ওই 1 না দিলেও কোনো প্রবলেম নেই। সো আলটিমেটলি কি লিখি? CO2 লিখি। সো এই 3টা প্রসিডিউরে আমরা আলটিমেটলি কোন মৌলের যে রাসায়নিক সংকেতটা রয়েছে, সেই রাসায়নিক সংকেতটা কি করতে পারবো? লিখতে পারবো। সো এখন দেখবো আমরা পরবর্তী যে টপিকটা রয়েছে, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। একটা মৌলের আণবিক সংকেতটা দেখবো এবং গাঠনিক সংকেতটা দেখবো। সো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত যে আমরা বলতে যাই, আণবিক সংকেতটা আলটিমেটলি রাসায়নিক সংকেতটাকে কি করে? মিল করে, ঠিক আছে। আমি তোমাকে যদি বলি যে তুমি সালফিউরিক অ্যাসিড যেটা রয়েছে তার সংকেতটা লিখো, আণবিক সংকেতটা লিখো, তো কি লিখবা? তুমি লিখবা হচ্ছে H2
SO4, এটাই কিন্তু তুমি লিখবা। আমি তোমাকে যদি বলি যে মিথেন, মিথেনের আণবিক সংখ্যাটা লিখো, তখন তুমি লিখবে হচ্ছে CH4। আমি তোমাকে যদি বলি যে পানির রাসায়নিক সংখ্যাটা লিখো, তুমি H2O লিখবা। আমি তোমাকে যদি বলি যে তুমি ইথেন, ইথেনের রাসায়নিক সংখ্যাটা লিখো, তাহলে তুমি কিন্তু এটাই লিখবা। ঠিক আছে, এগুলো অর্থাৎ কোনো মৌলের যে সংকেতটা আছে সেই সংকেতটাই হচ্ছে ওই মৌলের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। এখন এই যে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেতটা রয়েছে, এটা তো কি একটা ভাবে গঠিত হয়েছে, তাই না? এটা কিন্তু গঠন আছে। সো এখন আমরা গাঠনিক সংকেতটাই আলটিমেটলি দেখবো। দেখো, একটা কার্বনের সাথে কিন্তু 4টা হাইড্রোজেন মিলে মিথেনটা গঠিত হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে এই কার্বনটা দেখো মাঝখানে আছে, এবং 4টা যে হাইড্রোজেন আছে, এই 4টা হাইড্রোজেন কিন্তু তার চারপাশে বসে গেছে। সো এই মিথেনের গাঠনিক সংকেত কোনটা? এটা কিন্তু মিথেনের গাঠনিক সংকেত। দেখো ওয়াটার, এই পানি যে রয়েছে, এই ওয়াটার, এই ওয়াটারের গাঠনিক সংকেত দেখো, এই যে একটা অক্সিজেন তার সাথে 2টা হাইড্রোজেন বসে কিন্তু এই ওয়াটার বা পানির গাঠনিক সংকেত তৈরি হয়েছে। ইথেন, ইথেনের গাঠনিক সংকেত দেখো, কার্বন কয়টা আছে এখানে? কার্বন কিন্তু 2টা আছে, তাই না? কার্বন 2টা আছে, এবং কার্বন 2টার সাথে কয়টা হাইড্রোজেন আছে? 6টা হাইড্রোজেন আছে। মনে রাখবা, কার্বনের যোজনী কিন্তু 4। কার্বনের যোজনী 4 মানে কার্বনের 4 হাত। কয় হাত? 4 হাত। কার্বনের চারপাশে 4টা করে হাত থাকবে। দেখো, এই কার্বনের চারপাশে 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের চারপাশে 1 2 3 4। ওকে, সো এখন এখানে দেখো তোমার হাইড্রোজেন বসছে, এখানে হাইড্রোজেন বসছে, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখো 1 2 3 4 5 6। সো তোমার 2টা কার্বন এবং 6টা কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে। সো অলরেডি কিন্তু আমাদের যে ইথেন রয়েছে, সেই ইথেনের কিন্তু গাঠনিক সংখ্যাটা আমাদের শেষ। ক্লিয়ার কথা? সো এখন দেখবো আমাদের অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিন্তু আমাদের পরবর্তী যৌগ তৈরি করার জন্য, আণবিক বন্ধন তৈরি করার জন্য বা এগুলোর জন্য সময় লাগবে। তো দেখো, অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম যদি আমরা বলতে যাই তোমাকে, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 8 ইলেকট্রন থাকে, তখন ওই মৌল কি হয়? নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তাই না? এই যে মৌল একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো অর্জন করলো, ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, ওই মৌলটা কিন্তু স্থিতিশীল হইলো। যখন কোনো কিছু কিছু মৌল আছে যেগুলো কিন্তু 8টা হওয়ার, শেষ কক্ষপথে 8টা হওয়ার কোনো কি নেই, চান্স নেই। যেমন হিলিয়াম, হিলিয়ামের শেষ কক্ষপথে কিন্তু কখনোই 8টা হইতে পারে না। লিথিয়াম শেষ কক্ষপথে কখনো 8টা হইতে পারে না। হাইড্রোজেন শেষ কক্ষপথে কখনো 8টা হইতে পারে না। তো দেখো, যে সকল মৌলগুলো আবার কি করতে পারে, শেষ কক্ষপথে 8টা হওয়ার চান্স নেই, তারা কি নিষ্ক্রিয় হতে পারে না? অবশ্যই পারে। তারা কি স্থিতিশীল হতে পারে না? অবশ্যই স্থিতিশীল হইতে পারে। দেখো, হাইড্রোজেন 1 ইলেকট্রন আছে, তাই না? সো 1s কত? 1। অপরদিকে দেখো হিলিয়াম 2 ইলেকট্রন আছে, সো কত? 1s 2। লিথিয়াম, লিথিয়াম 3 ইলেকট্রন আছে, তার মানে 1s 2 2s কত? 1। এই যে এই সকল মৌলগুলো কিন্তু কখনোই অষ্টক ফিল আপ হওয়ার কোনো কি নেই, চান্স নেই। তার মানে সকল মৌল যে অষ্টক পূর্ণ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো সেখান থেকে কিন্তু তোমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে দুইয়ের নিয়ম, অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম। যে সকল মৌলগুলো অষ্টক শেষ কক্ষপথে 8টা ফিল আপ করতে পারলো, খুবই ভালো, তারা অষ্টক পূর্ণ হইলো। আর যে সকল মৌলগুলো অষ্টক ফিল আপ হওয়ার চান্স নেই, তারা কিন্তু শেষ কক্ষপথে 2টা ফিল আপ করে, তারাও কিন্তু আলটিমেটলি স্থিতিশীল হয়। তো দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখি, তুমি কিন্তু বিষয়টা বুঝতে পারবে। তো মনে করো যে আমরা কার্বন, কার্বন 6, ওর ইলেকট্রন একটু দেখি। 1s2 2s2 2p কত? 2। কার্বন 6। সো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? 4টা আছে। আমরা চিত্রে যদি একটু আঁকার ট্রাই করি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ। কার্বনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, আর শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। কত ইলেকট্রন? 4টি ইলেকট্রন আছে। এখন দেখো, আমরা যে এই স্ট্রাকচারটা দেখবো, CH4 যে মিথেনটা আছে, এই মিথেনের মধ্যে কিভাবে মৌলগুলো অষ্টক ফিল আপ হয়, কিভাবে মৌলগুলো দ্বিত্বক ফিল আপ করে। হাইড্রোজেন দেখো, একটা হাইড্রোজেনের কত করে ইলেকট্রন আছে? একটা হাইড্রোজেনের কিন্তু একটা করে ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেনের কি ইচ্ছে করে না যে সে দ্বিত্বক হোক বা অষ্টক হোক? অবভিয়াসলি তারও কিন্তু ইচ্ছে করে যে সে দ্বিত্বক হোক বা অষ্টক এর মাধ্যমে স্থিতিশীল হবে, তাই না? এখন কার্বন দেখো, কার্বনের কিন্তু শেষ কক্ষপথে কয়টা আছে? 4টা আছে। যেহেতু কার্বনের শেষ কক্ষপথে 4টা আছে, তার মানে তার কিন্তু এখনো অষ্টক ফিল আপ করতে হইলে 4টা প্রয়োজন আছে, তাই না? 4টা কি প্রয়োজন আছে। অপরদিকে দেখো, ওর সাথে যে হাইড্রোজেন গুলো যে আছে, এই হাইড্রোজেন গুলো প্রত্যেকটা মৌলই চায় কি? দ্বিত্বক হওয়ার জন্য চায়। তো কি করবে দেখো, এইখানে একটা হাইড্রোজেন আসবে, এটা কি আসবে? হাইড্রোজেন আসবে। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এই পাশে একটা কি আসবে? হাইড্রোজেন আসবে। এখন দেখো, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা রয়েছে, তার কিন্তু একটা ইলেকট্রন আছে, তাই না? প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু একটা করে কি আছে? ইলেকট্রন আছে। তো এই হাইড্রোজেনটা কিন্তু তার এই ইলেকট্রনটা এখানে দিবে, ওকে ডোনেট করবে। আলটিমেটলি ডোনেট করবে না, শেয়ার করবে। এই হাইড্রোজেনটা যে রয়েছে, তার যে ইলেকট্রনটা রয়েছে, সে শেয়ার করবে। এই হাইড্রোজেনটা তার ইলেকট্রনকে শেয়ার করবে, এই হাইড্রোজেনটা ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। এখন তুমি চিন্তা করো, যখনই তার ইলেকট্রন কি করলো? শেয়ার করলো। এখানে দেখো, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাতে কিন্তু আমি যদি কার্বনের কথা একটু বলতে যাই তোমাকে, কার্বন কিন্তু এটা, কার্বনের শেষ কক্ষপথে তুমি এবার চিন্তা করো, তুমি হাইড্রোজেন সবগুলোকে বাদ দিয়ে দাও, হাইড্রোজেন গুলোকে তুমি যে স্কিপ করে রাখো, মনে মনে বাদ ধরে রাখো, তাহলে কার্বনের শেষ কক্ষপথে এবার কয়টা আছে? 2 2 4 6 8টা।
কার্বন কিন্তু অলরেডি অষ্টক কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। আবার যখন তোমার হাইড্রোজেনের প্রয়োজন হবে, যখন কার্বনের প্রয়োজন হবে, তখন কার্বন তোমার মনে করো যে অষ্টক দেখা সে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করলো, মনে করো সে তার ক্ষমতা দেখাইলো যে আমার অষ্টক আছে, ঠিক আছে। যখন হাইড্রোজেনের প্রয়োজন হইলো, তখন হাইড্রোজেন বলবো যে দেখো আমার কিন্তু দ্বিত্বক আছে, ঠিক আছে। কিন্তু এই যে দেখো এখানে যে বন্ধন গঠন করলো তারা কিন্তু এখানে শেয়ার করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করছে, কার্বন একটা ডোনেট করছে, দুজন কিন্তু ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে আলটিমেটলি তারা দ্বিত্বক হইলো। এখন এখানে দেখো হাইড্রোজেন কিন্তু দ্বিত্বক অর্জন করছে, আর অপরদিকে কার্বন কি করছে, অষ্টক ফিল আপ করছে। সো এটাই হচ্ছে আলটিমেটলি তোমার অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম। মৌলগুলো তাদের শেষ কক্ষপথটা নিষ্ক্রিয় গ্যাসের মতো বা স্থিতিশীল করার জন্য শেষ কক্ষপথে 2টা বা 8টা ইলেকট্রন অর্জন করতে চায়। এই যে চাওয়ার যে প্রসেসটা আলটিমেটলি এটাই হচ্ছে দুইয়ের নিয়ম বা অষ্টকের নিয়ম। দেখো আমরা একটা অলরেডি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিয়েছি যে আসলে কিভাবে মৌলগুলো তাদের শেষ কক্ষপথে দ্বিত্বক অর্জন করে। আমি আরেকটা এক্সাম্পল তোমাকে দেখাইতে পারি। মনে করো যে H2O ওয়াটার, এর জন্য আমরা দেখাবো অক্সিজেন। দেখো অক্সিজেনে কিন্তু প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে। তো মনে করো যে এই দুইটা, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে কি একটা। এখন এই যে অক্সিজেন যে মৌলটা রয়েছে, এই অক্সিজেন মৌল কিন্তু দেখো নিষ্ক্রিয় হওয়ার জন্য বা অষ্টক ফিল আপ করার জন্য এই যে দুই পাশে কিন্তু আরো একটা একটা করে কি ইলেকট্রন প্রয়োজন। তখন কি করবে সেই অক্সিজেনটা হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে অ্যাড হবে, একটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়েছে, একটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়েছে। ডান। তো দেখো হাইড্রোজেনের 2টা দ্বিত্বক হয়ে গেল, এই হাইড্রোজেন দ্বিত্বক হয়েছে, এই হাইড্রোজেন দ্বিত্বক হয়েছে, আর ফাইনালি এই অক্সিজেনটা আলটিমেটলি তোমার কিন্তু অষ্টক হয়ে গেছে, কারণ এই এক জোড়া, এক জোড়া, এক জোড়া, এক জোড়া, ঠিক আছে। টোটাল কিন্তু 4 জোড়া ইলেকট্রন অক্সিজেনের হয়ে গেছে। সো অক্সিজেন কিন্তু অষ্টক হয়ে গেছে এবং স্থিতিশীল হয়ে গেছে। সো এভাবে যে কোনো মৌল কিন্তু আলটিমেটলি তোমার অষ্টক বা দুইয়ের নিয়ম ফলো করে স্থিতিশীল বা যৌগ গঠন করে আলটিমেটলি, ঠিক আছে। এবার দেখো নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে কিভাবে স্থিতিশীল সেই বিষয়টা এখন আমরা দেখবো। নিষ্ক্রিয় গ্যাস কারা? গ্রুপ পর্যায় সারণীতে যে 18টা গ্রুপ রয়েছে, এই 18টা গ্রুপের মধ্যে 18 নম্বর গ্রুপে যে সকল মৌলগুলো রয়েছে হিলিয়াম, হিলিয়াম, তোমার নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, যে সকল মৌলগুলো রয়েছে, এই সকল মৌলগুলো হচ্ছে কি তোমার নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলগুলো ইলেকট্রন যদি তুমি একটু ফলো করো বা লক্ষ্য করো, তো তুমি দেখবা দেখো একটু হিলিয়ামের কিন্তু 2টি ইলেকট্রন রয়েছে। সো 1s কত 2। তারপর হচ্ছে নিয়নের কিন্তু 10টা ইলেকট্রন আছে, কয়টা? 10টা ইলেকট্রন। সো 1s2, 2s2, 2p6। তারপর তুমি আর্গনের কিন্তু 18টা ইলেকট্রন রয়েছে। সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত 6। একটু প্রত্যেকটা ইলেকট্রনের সাথে একটু যদি তুমি লক্ষ্য করো, দেখো ওর শেষ কক্ষপথে কয়টা আছে? 2টা। ওর শেষ কক্ষপথে কয়টা আছে? 8টা। ওর শেষ কক্ষপথে কয়টা আছে? 8টা। আর্গনের পরে তোমার ক্রিপ্টন শেষ কক্ষপথে 8টা থাকবে, জ্যানন শেষ কক্ষপথে 8টা থাকবে, রেডন শেষ কক্ষপথে 8টা থাকবে। প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথে 8টা থাকবে। এখন তুমি দেখো নরমালি একটা মৌল চায় কি যে তার শেষ কক্ষপথে 8টা থাকুক বা 2টা থাকুক। অলরেডি নিষ্ক্রিয় গ্যাস যেগুলো রয়েছে তাদের কিন্তু শেষ কক্ষপথে অলরেডি 8টা বুকিং, তাই না? 8টা ফিল আপ। কিন্তু সে কি চাইবে যে তার ইলেকট্রন কাউকে দিতে বা কারো কাছ থেকে গ্রহণ করতে? কখনোই না। সে কিন্তু অলরেডি সুন্দর একটা স্টাবিলাইজড একটা পজিশনে রয়েছে বা স্টাবল পর্যায়ে রয়েছে। এই জন্য এই যে নিষ্ক্রিয় যে সকল গ্যাসগুলো রয়েছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বলা হয় অধিক স্থিতিশীল মৌল। তার ইলেকট্রন ত্যাগও করতে চায় না, ইলেকট্রন গ্রহণ করতেও চায় না, কারণ অলরেডি তাদের শেষ কক্ষপথে 8টা ফিল আপ আছে। তাদের আর প্রয়োজন নেই ইলেকট্রন, তাদের গ্রহণ করার প্রয়োজন নেই, ত্যাগ করার প্রয়োজন নেই। ক্লিয়ার কথা? দেখো এরপর যে আমরা দেখবো রাসায়নিক বন্ধন গঠনের কারণ। আসলে মৌলগুলো কেন বা বন্ধন, এই যে যৌগ যে গঠন করে আমরা দেখতেছি যৌগ তৈরি করে, কেন, কি প্রয়োজন তাদের মধ্যে, যে আসলে যৌগ গঠন করার কি প্রয়োজন এমন আছে। সো দেখো একটু চিন্তা করো, অবশ্যই যৌগ গঠন করার প্রয়োজন আছে। সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? টোটাল সোডিয়ামের 11টা। 1s2, 2s2, 2p6, 3s কত আছে? 1 আছে। ক্লোরিনের দিকে তাকাও একটু, ক্লোরিনের 17টা মৌল, 17টা ইলেকট্রন। 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত 5। এখন দেখো এই যে 2টা মৌল আছে, এই 2টা মৌলে কেউই কিন্তু তোমার স্থিতিশীল না। দেখো ওর শেষ কক্ষপথে 1টা আছে, আর ওর শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা আছে, তাই না? এখন তোমার সোডিয়াম চাইবে কি, তার সেই একটা যে শেষ কক্ষপথে যে একটা আছে, সেও তো চায় যে অষ্টক ফিল আপ হয়ে যায়, তাই না? এখন তার অষ্টক ফিল আপ হওয়ার জন্য কি প্রয়োজন? হয় 7টা গ্রহণ করতে হবে, না হয় একটা ত্যাগ করতে হবে। 7টা গ্রহণ করা কি সম্ভব? কখনোই না। সো অপরদিকে ক্লোরিন দেখো, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা আছে? 7টা আছে। হয় তাকে 7টা ত্যাগ করতে হবে, না হয় একটা গ্রহণ করতে হবে, তাই না? এখন দুইজনে তখন কোলাবরেশনে আসলো, বা দুইজনে মনে করে যে একটা পরামর্শের মধ্যে আসলো যে যেহেতু আমারও অষ্টক ফিল আপ করতে চাই আমি, তোমারও অষ্টক ফিল আপ করতে চাও, আলটিমেটলি আমার একটা ত্যাগ করতে হবে, আবার সে একটা তোমার গ্রহণ করতে হবে। তো দুজন কি করলো, একটা বন্ধুত্বপূর্ণ ভাব আচরণ চলে আসলো তাদের মাঝখানে। মনে করে যে ও এই একটা ইলেকট্রন ও কি করে দিল, ছেড়ে দিল।
ছেড়ে দিলে তখন সেই এক ইলেকট্রন, এই যে ক্লোরিন যে শেষ কক্ষপথ আছে সে কি করলো, গ্রহণ করলো। তো যখন সোডিয়াম এক ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়া মানে হচ্ছে প্লাস, যখন কেউ ছেড়ে দিবে মানে হচ্ছে প্লাস, আর যখন কেউ গ্রহণ করবে মানে হচ্ছে কি মাইনাস। এই যে দেখো প্লাস আর মাইনাস তারা করলো, প্লাস মাইনাস করে তারা আলটিমেটলি সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস করে তারা কিন্তু আলটিমেটলি কি করলো, যৌগ গঠন করে ফেললো বা রাসায়নিক বন্ধন তৈরি করলো। এই যে দেখো কেন রাসায়নিক বন্ধন তৈরি করছে, আশা করি উত্তরটা পেয়ে গেছো। তাদের অষ্টক যে ফিল আপ করতে হবে, এই অষ্টক ফিল আপ করার জন্য ইলেকট্রন ত্যাগ করতে হয়, আরেকজনের গ্রহণ করতে হয়, আর এভাবেই কিন্তু মূলত তারা যৌগে বা বন্ধনে কি হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়। আমাদের আজকের শেষ টপিকটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন, খুবই ইম্পর্টেন্ট। আমরা ক্যাটায়ন অ্যানায়নের কিন্তু এই যে ব্যাখ্যাটা কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো। ক্যাটায়ন মানে কি, যে সকল মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ তৈরি করে তারা হচ্ছে ক্যাটায়ন, আর যে সকল মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন বিশিষ্ট হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তারা হচ্ছে কি অ্যানায়ন। এখন তুমি চিন্তা করো কারা ত্যাগ করে ইলেকট্রন গুলা, পর্যায় সারণীর বাম দিকে যারা আছে একদম শুরু থেকে গ্রুপ 1 গ্রুপ 2 যারা আছে তারা হচ্ছে ধাতু, আর ধাতুগুলো ইলেকট্রন কি করে ত্যাগ করে দেয়। কেন ইলেকট্রন ত্যাগ করে, তুমি কি চিন্তা করো, সোডিয়ামের শেষ কক্ষপথে সোডিয়াম, আমরা যদি কিছু লিখি সোডিয়ামটা প্রথম কক্ষপথে 2টা আছে, দ্বিতীয় কক্ষপথে আছে তোমার 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা আছে, তৃতীয় কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন আছে সোডিয়ামের। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সোডিয়াম। এই সোডিয়ামটা কি করবে, এই সোডিয়াম হচ্ছে এই ইলেকট্রনটা যে আছে সেটা ছেড়ে দিবে, কি করবে, ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আলটিমেটলি সোডিয়াম কি হয় দেন, এরকম হয় দেখো তুমি, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, এবং সোডিয়াম চাইবে কি, সোডিয়াম চাইবে যে স্থিতিশীল হইতে বা অষ্টক ফিল আপ করতে, ওর জন্য কিন্তু ঝামেলা হচ্ছে, অষ্টক ফিল আপ হইতে পারতেছে না। সো এটা ছেড়ে দিবে, এটা ছেড়ে দিলে আলটিমেটলি দেখো এবার কিন্তু সোডিয়াম খুবই সুন্দর, সোডিয়াম প্লাস হয়ে গেল এবং সে কিন্তু অষ্টক ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ক্যাটায়ন, এটা কি তোমার আলটিমেটলি ক্যাটায়ন। এখন দেখো তুমি ক্লোরিনের দিকে তাকাও, আমি যে ক্লোরিনের এক্সাম্পলটা লিখি এখানে, আমরা প্রথম কক্ষপথে 2টা আছে, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা ক্লোরিনের, তৃতীয় কক্ষপথে আছে তোমার 5টা। দেখো এই 2, এই 2, এই 1, আর হচ্ছে তোমার সেই 7টা আছে দ্বিতীয় কক্ষপথে ক্লোরিনের, তৃতীয় কক্ষপথে। এই হচ্ছে ক্লোরিনের অবস্থা। এখন দেখো ক্লোরিন তোমার কি করবো, ক্লোরিনের কিন্তু 3টা কক্ষপথ আছে, অপরদিকে সোডিয়ামের কিন্তু 3টা কক্ষপথ আছে। মনে রাখবা পর্যায় সারণী যখনই বাম থেকে ডান দিকে যাইবা, বাম থেকে যতই ডান দিকে যাইবা আকারটা ধীরে ধীরে ছোট হইতে থাকে, আকারটি কি হইতে থাকে, ছোট হইতে থাকে। তার মানে দেখো ওর আকারটা, ওরও কিন্তু 3টা কক্ষপথ আছে, ওরও কিন্তু 3টা কক্ষপথ আছে, সোডিয়ামের 3টা কক্ষপথ আছে, ক্লোরিনের 3টা কক্ষপথ আছে, কিন্তু আলটিমেটলি সোডিয়ামের আকারটা হচ্ছে বড় আর ক্লোরিনের আকারটা হচ্ছে ছোট। ঠিক আছে, এখন ছোট হওয়ার কারণে ওর যে শেষ কক্ষপথের ইলেকট্রনটা আছে, এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা ও ইজিলি ভাবে ছেড়ে দিতে পারে। ওর নিউক্লিয়াস এই ইলেকট্রনের প্রতি কোনো রকম কি নেই, আকর্ষণ নেই বা ফিল নেই। ঠিক আছে, কোনো আকর্ষণ নেই বা ফিল নেই, কারণ হচ্ছে অষ্টক ফিল আপ করতে হবে ওর। আর অপরদিকে দেখো ওরও কিন্তু অষ্টক ফিল আপ করতে হবে। এখন ওর অষ্টক ফিল আপ করতে হলে এই 7টা ছেড়ে দেওয়া কি সম্ভব, কিছুতেই সম্ভব না। তো কি করবো, ও বরং একটা গ্রহণ করবে কোনো জায়গা থেকে। তখন ও যখন একটা গ্রহণ করবে, যে এভাবে যখন গ্রহণ করবে, নিয়ে আসবে কারোর কাছ থেকে, তখন ও কি হয়ে যাবে, এই একটি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে ক্লোরিনটা কি হয়ে গেল, ক্লোরিনটা হয়ে গেল তোমার মনে করে যে এরকম দ্বিতীয় কক্ষপথ আর তৃতীয় কক্ষপথ। এখানে 2টা আছে, এখানে তোমার মনে করো যে 8টা আছে, শেষ কক্ষপথে কয়টা হয়ে গেল, 8টা হয়ে গেল। সো এটা কিন্তু ক্লোরিন মাইনাস হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমার অ্যানায়ন, এটা হচ্ছে কি তোমার অ্যানায়ন। তারপরে দেখো পরের সামনে বাম দিকে যে সকল মৌলগুলো আছে, একদম গ্রুপ 1 মৌল, গ্রুপ 2 মৌল, তারা কিন্তু কখনোই অ্যানায়ন হয় না, তারা কখনোই ইলেকট্রন গ্রহণ করে না, তারা অলওয়েজ ইলেকট্রন কি করে, ত্যাগ করে, কারণ তাদের শেষ কক্ষপথে 1টা বা 2টি ইলেকট্রন আছে। অপরদিকে গ্রুপ 16 মৌল, গ্রুপ 17 যারা আছে তারা কিন্তু অধাতু। এই অধাতুগুলো কি, তাদের কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি তাদের মধ্যে। সো তারা ইলেকট্রন আবার কি করে না, ত্যাগ করে না, তারা বরঞ্চ কি করে, গ্রহণ করে। তার মানে যারা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয় তারা হচ্ছে অ্যানায়ন, আর যারা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন তৈরি করে তারা হচ্ছে কি ক্যাটায়ন। আর এই অ্যানায়ন আর ক্যাটায়ন তৈরির মাধ্যমে আলটিমেটলি মৌলগুলো রাসায়নিক বন্ধনে কি হয়, আবদ্ধ হয়। তো এই ছিল আজকে আমাদের টোটাল 9টা টপিক, এই চ্যাপ্টারের রাসায়নিক বন্ধনের 9 টপিকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আয়নিক বন্ধন, সমজীবী বন্ধন, তারপরে আরো যে সকল টপিকগুলো আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা, ধাতব বন্ধন, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।